পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার এক নাটকীয় পালাবদল হয়েছে। কলকাতার আকাশে এখন গেরুয়া আবিরের ঘন মেঘ। নবান্নের অলিন্দে অলিন্দে নতুন সরকারের বিজয়োৎসবে মুখরিত চারপাশ, আর রাজপথে বাজছে উল্লাসের দামামা। কিন্তু এই বিজয়োৎসবের ঠিক নিচেই লোকচক্ষুর আড়ালে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হিমশীতল এক জালিয়াতির গল্প নীরবে ডালপালা মেলছে। বাইরে যখন নতুন সরকারের শপথ গ্রহণ আর আতশবাজির ঝলকানি নয়া দিল্লির সুপ্রিম কোর্টের বদ্ধ এজলাসে, তখন টিকটিক করছে এক অদৃশ্য টাইম বোমা। যে বোমার চূড়ান্ত বিস্ফোরণ ঘটলে শুধু এই সদ্য গঠিত সরকারই তাসের ঘরের মতো ভেঙে পড়বে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়াই রাতারাতি বাতিল বা ভয়েড হয়ে যেতে পারে। কারণ রাজনৈতিক বিশ্লেষক এবং আইনি বিশেষজ্ঞদের মতে এই জয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট নয়, এটি হল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে সুপরিকল্পিত এবং নজির বিনোভিন এক ইলেকটোরাল হাইজ্যাক। আর এই ভয়ঙ্কর ভোট ডাকাতির সবচেয়ে বড় এবং নীরব হাতিয়ারটির নাম এসইআর। এই এসইআরের মোড়কে মূলত এক হাড় হিম করা নীল নকশা বাস্তবায়ন করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং তাদের হাতের পুতুলে পরিণত হওয়া নির্বাচন কমিশন। তাদের টার্গেট ছিল অত্যন্ত নিখুঁত এবং পরিষ্কার: বাংলার স্বল্প সংখ্যক মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা গত এক দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তির জায়গা হিসেবে পরিচিত। অত্যন্ত সুকৌশলে, সন্তর্পণে এবং প্রশাসনিক নীরবতার চাদরে ঢেকে লক্ষ লক্ষ মুসলিম এবং হিন্দু ভোটারকে ভোটার তালিকা থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। আর এই ডিলিট বা মুছে ফেলার নিখুঁত পাটিগণিতই হল বিজেপির এই ভুয়া বিজয়ের আসল চাবিকাঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে যখন এসইআর সংক্রান্ত এই বিস্ফোরক মামলাটি ওঠে, তখন আদালত কক্ষের পরিবেশ ছিল থমথমে। তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সাংসদ ও তুখোড় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির সামনে এমন কিছু গোপন দলিল এবং অবিশ্বাস্য তথ্য পেশ করেন, যা দেখে খোদ দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থাও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেশ করা দলিলের প্রথম এবং সবচেয়ে মারাত্মক দিকটি হল ভোটের অঙ্কের এক ভয়াবহ হিসাব। এবারের বিধানসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রাপ্ত মোট ভোটের ব্যবধান মাত্র ৩২ লক্ষ। অর্থাৎ সারা রাজ্যে তৃণমূলের চেয়ে মাত্র ৩২ লক্ষ ভোট বেশি পেয়ে বিজেপি ক্ষমতার মসনদ দখল করেছে। সাধারণ চোখে এটি একটি স্বাভাবিক গণতান্ত্রিক জয় মনে হলেও ঠিক এখানেই লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বড় এবং নির্লজ্জ জালিয়াতি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের সামনে অকাট্য তথ্য দিয়ে প্রমাণ করে দেন যে এসইআরের নির্মম জাঁতাকলে পড়ে যে ৩৫ লক্ষ মানুষের আপিল ট্রাইব্যুনালে আটকে ছিল, নির্বাচন কমিশন অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং একতরফা সিদ্ধান্তে সেই ৩৫ লক্ষ মানুষকে বাদ রেখেই ভোটার তালিকা ফ্রিজ করে দেয়। একবার গভীরভাবে ভেবে দেখুন এই ভয়ঙ্কর সমীকরণটা। যে দলের হারের ব্যবধান পুরো রাজ্যে মাত্র ৩২ লক্ষ, সেই রাজ্যেরই ৩৫ লক্ষ মানুষকে তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতেই দেওয়া হলো না। এই ৩৫ লক্ষ মানুষের মধ্যে সিংহভাগী হলেন সেই স্বল্প সংখ্যক মুসলিম এবং প্রান্তিক হিন্দু সম্প্রদায়, যারা তৃণমূলের একনিষ্ঠ এবং ঐতিহ্যগত ভোটার। একেবারে বেছে বেছে মাইক্রো লেভেল ডেটা অ্যানালিসিস করে তৃণমূলের এই ৩৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল। তাদের জন্মগত নাগরিক অধিকার কেড়ে নিয়ে তাদের ভোট কেন্দ্রের বুথের বাইরে অসহায়ভাবে দাঁড় করিয়ে রেখে যে জয় বিজেপি ছিনিয়ে এনেছে, তা কি আদৌ কোনো রাজনৈতিক জয়, নাকি ভারতের গণতন্ত্রের কফিনে পোতা শেষ পেরেক? আদালতের ভেতরে এই রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স তৈরি হয় ঠিক তখনই, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুনির্দিষ্ট ৩১টি বিধানসভা আসনের ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রধান বিচারপতির হাতে তুলে দেন। এই ৩১টি আসনই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। কিন্তু কিভাবে? সেই পেছনের গল্পটা শুনলে শিউরে উঠতে হয়। কল্যাণবাবু সংখ্যান দিয়ে দেখান এই নির্দিষ্ট আসনগুলিতে বিজেপির জয়ের ব্যবধানের চেয়ে এসইআরের নামে ডিলিট হয়ে যাওয়া বা মুছে ফেলা ভোটারের সংখ্যা অনেক অনেক বেশি। আদালতকে স্তম্ভিত করে দিয়ে তিনি একটি নির্দিষ্ট আসনের উদাহরণ তুলে ধরেন। তিনি জানান তার একজন মক্কেল সেই নির্দিষ্ট আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৬২ ভোটে পরাজিত হয়েছেন। একটি বিধানসভা নির্বাচনে যেখানে জয়ের ব্যবধান সাধারণত ২০,০০০ থেকে শুরু করে ৪০,০০০ বা ৫০,০০০ পর্যন্ত হয়, সেখানে একজন
একজন প্রার্থীর হার মাত্র 862 ভোটের। কিন্তু চমকে ওঠার মতো আসল তথ্যটি হল ঠিক ওই একই কেন্দ্রে এসইআরের নাম করে 5432 জনের ভোট সম্পূর্ণ বেআইনিভাবে ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ মাত্র 862 ভোটের ব্যবধানের হার, আর সেই একই কেন্দ্রে 5432 জন তৃণমূল ভোটারকে ভোট কেন্দ্রের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। যদি এই মানুষগুলো সেদিন ভোট দিতে পারতেন, তাহলে ওই কেন্দ্রের ফলাফল কী হতো তা বুঝতে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এই তথ্য কেন আজকের দিনে বিজেপির জন্য এতটা ভয়ঙ্কর? কারণ এর আগে বিহারের এসইআর মামলার সময় খোদ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রুলিং বা মন্তব্য করেছিল। সর্বোচ্চ আদালত সেদিন দ্ব্যর্থহীন ভাষায় বলেছিল, যদি দেখা যায় কোনো নির্বাচন কেন্দ্রে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে ডিলিট হয়ে যাওয়া ভোটারের সংখ্যা বেশি হয়, তাহলে পরাজিত প্রার্থী কাল বিলম্ব না করে সরাসরি সুপ্রিম কোর্টে আসতে পারবেন এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে বিহারের সেই ঐতিহাসিক রুলিংকেই আজ হাতিয়ার করেছেন। এর সোজা অর্থ হল এই 31টি আসনের ফলাফল যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিল বা ভয়েড ঘোষণা করতে পারে, যা পুরো সরকারকে পতন ঘটাতে যথেষ্ট। তবে এই জালিয়াতির রোমহর্ষক চিত্রনাট্য এখানেই শেষ নয়। পর্দার আড়ালে ঘটে গেছে আরও এক রহস্যময় এবং সন্দেহভাজন ঘটনা, যা প্রমাণ করে বিজেপি কিভাবে রাষ্ট্রের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠানকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। এসআইআরের ট্রাইব্যুনালের মাথায় প্রধান বিচারপতি হিসেবে বসেছিলেন টিএস শিবগানানাম, কিন্তু ভোটের ফলাফলের ঠিক আগে বা পরে কোনো এক অজ্ঞাত কারণে এবং অভাবনীয় পরিস্থিতিতে তিনি হঠাৎ করেই তার পদ থেকে ইস্তফা দেন। কেন এই আকস্মিক পদত্যাগ? কার চাপে বা কিসের এত ভয় ছিল তার? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। পদত্যাগের ঠিক আগে এই বিচারপতি 1717 জন ভোটারের আপিলকে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। অর্থাৎ তিনি দীর্ঘ শুনানির পর রায় দিয়েছিলেন যে তারা সঠিক তথ্য দিয়েছেন এবং তারা ভারতের নাগরিক হিসেবে ভোট দিতে পারবেন। কিন্তু বিজেপির সরাসরি আদেশে চলা নির্বাচন কমিশন এতটাই বেপরোয়া এবং স্বৈরাচারী হয়ে উঠেছিল যে তারা খোদ একজন বিচারপতির সুস্পষ্ট নির্দেশকেও অমান্য করার ধৃষ্টতা দেখায়। কমিশন সেই 1717 জনের মধ্যে মাত্র 1607 জনকে ভোট দেওয়ার অনুমতি দেয় এবং বাকি 110 জনের নাম বিচারপতির নির্দেশের পরও তালিকা থেকে কেটে দেয়। একজন বিচারপতি যখন ভোটার হিসেবে কাউকে আইনি স্বীকৃতি দিচ্ছেন, তারপরও নির্বাচন কমিশন তার ভোট কাটছে, এই মারাত্মক স্পর্ধা কমিশন পেল কোথা থেকে? উত্তরটা সবারই জানা। অনেকেই হয়তো বলছেন, টানা 15 বছর ক্ষমতায় থাকার কারণে পশ্চিমবঙ্গে হয়তো তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী হাওয়া ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ ছিল। কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম বিবিসি যে অনুসন্ধানী ডেটা জার্নালিজমের রিপোর্ট প্রকাশ করেছে, তা বিজেপির এই মেকি জয়ের মুখোশ পুরো বিশ্বের সামনে টেনে ছিঁড়ে দিয়েছে। বিবিসির ডেটা স্পষ্ট বলছে, পশ্চিমবঙ্গে এসআইআর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে এমন 112টি হাই ভোল্টেজ সিট। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 112টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে জিতেছিল 86টিতে, আর সেই সময় বিজেপি পেয়েছিল মাত্র 26টি আসন। কিন্তু 2026 সালে এসে এই এসআইআরের নির্মম জাতাকলে ফেলে লক্ষ লক্ষ মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভোটার বাতিল করার পর এই একই 112টি সিটে ম্যাজিকের মতো ফলাফল বদলে যায়। বিবিসি দেখাচ্ছে বিজেপি জিতেছে 72টিতে এবং তৃণমূল নেমে এসেছে মাত্র 39টিতে। 5 বছরে সরকার বিরোধী হাওয়া অবশ্যই থাকতে পারে, কিন্তু 86 থেকে এক ধাক্কায় 39-এ নেমে আসা এবং 26 থেকে সোজা 72-এ পৌঁছনো কোনো স্বাভাবিক রাজনৈতিক ম্যাজিক নয়। এখানে আছে কেবলই ভোটার কাটার নগ্ন এবং নির্লজ্জ জালিয়াতি। বিজেপির শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই জানত, সচেতন মুসলিম এবং প্রান্তিক হিন্দুদের ভোট তারা কোনোদিনই পাবে না। তাই তাদের ভোট না পেয়ে জেতার একটাই মাত্র বিকল্প রাস্তা খোলা ছিল, আর তা হলো তাদের ভোট দেওয়ার মৌলিক অধিকারটাই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কেড়ে নেওয়া। সুপ্রিম কোর্টে এই অকাট্য এবং পর্বত প্রমাণগুলো দেখার পর বিচারপতি জয়মাল্য বাগচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আইনি নির্দেশ দিয়েছেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, যেহেতু এটি এসআইআর সংক্রান্ত একটি মূল মামলা, তাই তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য একটি স্বাধীন এবং আলাদা ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন বা আপিল দায়ের করতে হবে। সুপ্রিম কোর্ট প্রকারান্তরে বলেছে, আপনাদের কথা আমরা শুনলাম, আপনারা এমন একটি ফলাফলের কথা বলছেন যা ডিলিশনের কারণে মেটেরিয়ালি
অ্যাফেক্টেড হয়েছে। আপনারা এই 31টি সিট বা সম্পূর্ণ নির্বাচন নিয়ে আলাদা মামলা করুন, আমরা সেটা পূর্ণাঙ্গ বেঞ্চে বিচার করে দেখব। এই একটি নির্দেশেই প্রমাণ হয় যে সুপ্রিম কোর্ট তৃণমূলের পেশ করা তথ্যগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়নি, বরং এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং আগামী দিনের এক বিশাল আইনি লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনোদিন হার মানতে শেখেননি। আজীবন তিনি রাজপথে নেমে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রক্তক্ষয়ী লড়াই করেছেন। বাংলার মাটি, বাংলার সংখ্যালঘু মুসলিম এবং প্রান্তিক হিন্দু ভাই বোনেদের সাথে যে বেইমানি এবং ঐতিহাসিক জালিয়াতি বিজেপি করেছে তার শেষ দেখে ছাড়বেন বলে প্রতিজ্ঞা করেছেন বাংলার এই অগ্নিকন্যা। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতে যদি এই নজিরভিন্নিদ অন্যায়ের সুবিচার না মেলে তবে তিনি এই জালিয়াতির বিরুদ্ধে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালতেও যেতে সম্পূর্ণ প্রস্তুত। পশ্চিমবঙ্গের মসনদে হয়তো আজ সাময়িকভাবে বিজেপি বসেছে, নবান্নের দখল তারা নিয়েছে, কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ অসহায় মানুষের ভোটাধিকার হরণের অভিশপ্ত পাপের ওপর। সুপ্রিম কোর্টে আলাদা মামলা দায়ের হওয়ার পর যদি এই 31টি সিটের জালিয়াতি বিন্দুমাত্র প্রমাণিত হয় তাহলে শুধু ওই নির্দিষ্ট আসনগুলোই নয়, পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনী অবৈধ এবং বাতিল হয়ে যাওয়ার এক প্রবল আইনি সম্ভাবনা তৈরি হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে মুসলিম ও প্রান্তিক হিন্দুদের অধিকার কেড়ে নিয়ে যে রক্তাক্ত সিংহাসন আজ বিজেপি দখল করেছে, যে চেয়ারে আজ শুভেন্দু অধিকারী বসেছেন, তা সুপ্রিম কোর্টের একটি আঘাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। খেলা এখনও শেষ হয়নি। ক্ষমতার এই দম্ভ বেশি দিনের নয়। আসল খেলা তো সুপ্রিম কোর্টের শীতাতপ নিয়ন্ত্রিত এজলাসে সবেমাত্র শুরু হলো। প্রিয় দর্শক, ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এই নজিরবিন্নিদ জালিয়াতি সম্পর্কে আপনি কি মনে করেন? এই ভোট ডাকাতি কি ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ চিরতরে বদলে দেবে? পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই বিস্তারিত জানান আমাদের মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সত্য এবং সাহসী সাংবাদিকতার সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পান।